নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় সন্ন্যাসের নবীন আদর্শের বাস্তবায়ন। আপাত দৃষ্টিতে কাশীপুর, বরাহনগর ও আলমবাজার মঠের সঙ্গে নীলাম্বর মুখার্জির বাগানবাড়ির মঠের মিলের চাইতে গড়মিলই বেশি। ফলত এখানে মঠবাসীগণের জীবনবোধ ও আচরণের মধ্যে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল। আলমবাজার মঠের শেষ বছরটিতেই সেখানকার জীবন তটে নতুন ভাবের ঢেউ আছড়ে পড়েছিল। মঠবাসীগণ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেছিলেন। দু একজন প্রতিবাদ করলেও কেউই বাধা দেননি। মঠবাসীগণের মধ্যে কখনো কখনো মতান্তর হলেও মনান্তর কখনো ঘটেনি। পরিবর্তনাদি এসেছিল তিনটি ধারায়। প্রথমত, আত্মমুক্তিকামী সন্ন্যাসীগণের সম্মুখে স্বামী বিবেকানন্দ তুলে ধরেছিলেন দ্বৈত লক্ষ্য, আত্মান মোক্ষার্থং জগৎ হিতায় চ। এখানে চ বিকল্প অর্থক নয়, সমুচ্চয় অর্থক। একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে এই আপাত দ্বৈত লক্ষ্য প্রকৃতপক্ষে এক লক্ষ্য অভিমুখী। নতুন এই ভাব আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীগণের সেবা কাজ বৌদ্ধ ভিক্ষুদের সেবাকে স্মরণ করিয়ে দিলেও এদের মধ্যে ছিল পার্থক্য। মঠের সন্ন্যাসীগণ সেবাকে পূজা উপাসনায় রূপান্তরিত করবার সাধনায় নিযুক্ত ছিলেন। দ্বিতীয়ত, স্বাধীনতা প্রিয় সন্ন্যাসীগণকে সংগঠিত করবার জন্য স্বামীজি মঠের নিয়মাবলী প্রবর্তন করেছিলেন। ঘণ্টা বাজিয়ে সময়ের ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইলেন। ব্যক্তি স্বার্থকে গোষ্ঠী স্বার্থের নিকট বিসর্জন দিতে হলো। স্বামীজি একটি চিঠিতে স্বামী শিবানন্দজিকে লিখেছিলেন, above all obedience and spirit the corps। সম্প্রদায়ের হুকুমের অধীনতা ও সম্প্রদায়ের জন্য আপনার ভাবকে বলিদান, এ না হলে কাজ হবে না। ত্রীণৈ গুরুণত্বমাপন্নৈর্নৈবধ্যন্তে মত্তদন্তিনঃ। সে কারণে মঠবাসীগণ কে ব্যক্তি স্বাধীনতা ও আজ্ঞাবহতার মধ্যে সামঞ্জস্য সাধনের শিক্ষা নিতে হলো। তৃতীয়ত, পরম্পরার দোহাই মাত্র না দিয়ে যুক্তি বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক ভাব অনুসরণ করে মঠ জীবনকে পরিচালনার চেষ্টা করা হলো। পরিকল্পিতভাবে সংগঠিত করা হলো গোষ্ঠী স্বাস্থ্য, বিদ্যা চর্চা ও প্রচার কার্য। কি? গোষ্ঠী স্বাস্থ্য, বিদ্যা চর্চা ও প্রচার কার্য। উপরিউক্ত তিনটি ধারার সম্মিলনের সঙ্গে সংহতি দৃঢ়তর হয়েছিল। মঠ জীবনে এক মন এক প্রাণ ভাবটি উজ্জ্বলতর হয়ে উঠেছিল। ভাব আদর্শগত সকল বিবর্তনমুখী পরিবর্তন ছাড়াও এই কালে বেলুর গ্রামে মঠের জন্য জমি সংগ্রহ, জমির প্রস্তুতি ও নতুন বাড়িঘর তৈরি করে নতুন স্থায়ী মঠের পত্তন হয়েছিল।
এ সকল কাজকর্ম নীলাম্বর ভবনের মঠ জীবনের ওপর প্রভাব বিস্তার করছিল। স্বাভাবিক কারণেই অনেকে ভেবেছিলেন নীলাম্বর ভবনের মঠ হবে কতকটা অস্থায়ী শিবিরের মতো, কিন্তু স্বামীজি প্রমুখ প্রবীণগণ এখানে স্থায়ী মঠের কর্মসূচি ও মঠের নিয়মাবলী পূর্ণভাবে অনুসরণ করেছিলেন। উদ্দেশ্য ছিল মঠবাসীগণের চরিত্র গঠনের শিক্ষা যেন অব্যাহত ধারায় চলতে থাকে। স্বামীজির দৃষ্টিতে মঠ হলো প্রধানত প্রশিক্ষণ কেন্দ্র। চারটি যোগের সমবায়ে চরিত্র গড়ে তোলাই এই প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী মঠের অন্তেবাসীদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সকল বিষয়ে শিক্ষাদান চলেছিল। আবার বিদেশ আগত বেদান্ত অনুরাগীগণের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল। দ্বিতীয় শিক্ষাসূচির পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন স্বামীজি স্বয়ং। এই পর্যায়ে তিনি যতদিন বেলুড়ে ছিলেন ততদিন তিনি মিসেস বুল, মিস ম্যাকলাউড ও মিস নোবেলের জন্য দৈনিক অনেকখানি করে সময় দিয়েছিলেন। আবার আলমোড়াতে গিয়েও সেই শিক্ষাসূচি অব্যাহত রেখেছিলেন। একটি সংঘ বা প্রতিষ্ঠানের জীবনে নানা পরিবর্তন এসে থাকে। প্রায়শ পরিবর্তন আসে পারিপার্শ্বিক অবস্থার চাপে। এখানে পরিবর্তন এসেছিল মুখ্যত স্বামী বিবেকানন্দের পরিকল্পনাটির রূপায়ণের তাগিদে। তিনি ঠাকুরের জীবন ও বাণীর আলোকেই পরিকল্পনা রচনা করেছিলেন। সন্ন্যাস জীবনের যুগ উপযোগী নতুন আদর্শ উপস্থাপিত করেছিলেন। পরিবর্তনের টানাপোড়েনে অনেক দ্বিধা, আশঙ্কা ও যন্ত্রণা বিজড়িত, কিন্তু ইতঃপূর্বেই মঠবাসীগণ এমন কিছু সম্পদ অর্জন করেছিলেন যার দ্বারা তাঁরা পরিবর্তনের সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সমর্থ হয়েছিলেন। এই সম্পদ সম্বন্ধে স্বামী বিবেকানন্দজি বলেছিলেন একটি ভাষণে, 12টি তরুণ মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলছে। সেই আদর্শ তারা জীবনে বাস্তবায়িত করতে দৃঢ় সংকল্প। সকলেই শুনে হাসত, ঠাট্টা বিদ্রুপ প্রবল হয়ে উঠল। আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হলাম। 10টি বছর কেটে গেল, সহস্রবার হতাশায় দেখা দিল, কিন্তু একটি জিনিস আমাদের সর্বদাই আশান্বিত করে রেখেছিল। সেটি হলো আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস এবং প্রতিদানের প্রত্যাশা বর্জিত ভালোবাসা সন্ন্যাসীগণকে একটি অদৃশ্য প্রায় নরম রেশমি সুতার বন্ধনে বেঁধে রেখেছিল। মঠ তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। আমেরিকা ফেরত স্বামী শারদানন্দের সব কাজই তখন কেতাদুরস্ত। তিনি ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতেন। যেখানে যেটি থাকা দরকার সেইখানে সেই জিনিসটি রাখতেন। প্রায়ই দেখা যেত স্বামী অদ্ভুতানন্দজি স্বামী শারদানন্দজির ঘরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে রাখতেন। কখনো বা স্বামী শারদানন্দজির ধবধবে সাদা চাদরের বিছানায় তিনি ধুলো শুদ্ধ পায়ে উঠে গড়াগড়ি দিতেন। ব্যাপার কি বুঝতে চান স্বামী শারদানন্দজি? অনেক পীড়াপিড়ি করাতে স্বামী অদ্ভুতানন্দজি বলেন, দেখছি উপদেশ থেকে এসে তুমি কতখানি সাহেব বনেছ। এই কথা শুনে
শারদানন্দজি রাগ তো করলেনই না, হেসে উঠলেন। তাদের আচরণের মধ্যে পরিস্ফুট তাদের বিমল ভালোবাসার স্বরূপটি। আরো একটি সম্পদ ছিল, শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর শ্রীজিকে বুকে ধরে তারা বরাহনগর থেকে বেলুড়ে এসেছিলেন। শ্রীজি তাদের কাছে জীবন্ত, তাদের চির সাথী। তাদের চোখের সামনে ভাসত একটি ঘটনা। কাশীপুর বাগান বাড়িতে উপস্থিত বাবুরাম, কালীপ্রসাদ প্রমুখদের লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোদের আত্মায় আত্মায় সম্বন্ধ। তাছাড়া তিনি বলেছিলেন, তোরা যেন বাঁদর আর আমি বাঁদরওয়ালা, তোদের কোমরে দড়ি আমার হাতে। বেশি উপদ্রব করলে বাঁদরওয়ালা দড়ি টান দেয়। ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশ্বাস করতেন তারা সকলে ঠাকুরের স্নেহের শাসনাধীনে বাঁধা। তারা বিশ্বাস করতেন ঠাকুর তার স্বনির্বাচিত নেতা নরেন্দ্রকে দিয়ে তাদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করছিলেন। ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের প্রতি অকুণ্ঠ আনুগত্য সন্ন্যাসী সংঘকে সম্পন্ন ও সুদৃঢ় করেছিল। উপরন্তু তারা সকলেই বিশ্বাস করতেন স্নিগ্ধ জল সন্ধ্যা তারার মতো তাদের মাথার উপর রয়েছে শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ। এভাবে দেখা যায় মঠবাসীগণের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা আদর্শ রূপায়িত করবার জন্য মঠবাসীগণের তীব্র আকাঙ্ক্ষা, সর্বোপরি শ্রীরামকৃষ্ণের প্রতি অকুণ্ঠ আনুগত্য, এ সকল দুর্লভ সম্পদের অধিকারী স্বামী বিবেকানন্দ ও তাঁর অনুগত গোষ্ঠী সন্ন্যাসের নবীন আদর্শ বাস্তবায়নের অগ্নি পরীক্ষায় স্বচ্ছন্দে উত্তীর্ণ হয়েছিলেন। উপরন্তু এই নবীন আদর্শ প্রয়োগের পরীক্ষা নিরীক্ষা কালে উদ্ভূত মঠবাসীগণের চরিত্র সম্পদ সন্ন্যাসী সংঘকে সম্পন্ন করেছিল। উপরের আলোচিত এই রূপান্তরাদি তুলনামূলকভাবে বাহ্যিক। এখানে লক্ষণীয় বিষয় যে রূপান্তরের প্রারম্ভে, মধ্যে ও অন্তে সর্ব অবস্থায় সন্ন্যাসীগণ ত্যাগ ও তপস্যার ভাবাগ্নি উজ্জ্বল রেখে তাদের জীবন দেবতার উপাসনা করেছিলেন। বাহ্য পরিবর্তনের ঝলক দেখে কোনো কোনো মঠবাসী কিছুটা বিভ্রান্ত। এটা লক্ষ্য করে স্বামীজি সাবধান করে দিয়ে বলেছিলেন, জানবি আমরা এখনো ভুলিনি যে আমরা গাছতলার সাধু। বরাহনগরের মঠে ঠাকুরের ত্যাগী সন্তানগণ ত্যাগ ও তপস্যার যে ধুনি জ্বালিয়েছিলেন তাকে সর্বতোভাবে রক্ষা করেই নীলাম্বর ভবনের মঠবাসীগণ অগ্রসর হয়েছিলেন। ত্যাগ ও তপস্যার বাতাবরণেই তারা সন্ন্যাসের নব আদর্শটি রূপায়িত করেছিলেন। সে আদর্শে আকৃষ্ট হয়েই গৃহী ভক্তগণ ক্রমে ক্রমে মঠ ও মঠবাসীগণকে আপনার করে নিয়েছিলেন। বেলুড়, বালি, উত্তরপাড়ার লোকজনও মঠে যাতায়াত শুরু করেছিলেন। কিন্তু বালি উত্তরপাড়ার গোঁড়া ব্রাহ্মণদের একাংশের মধ্যে শোনা যাচ্ছিল মঠের বিরুদ্ধে জল্পনা কল্পনার কোলাহল। প্রায় 100 বছর তফাতে সামগ্রিক দৃষ্টি নিয়ে আমরা
একটু দেখবার চেষ্টা করব নেতা স্বামী বিবেকানন্দের স্বপ্ন কতটা রূপায়িত হতে পেরেছিল। নীলাম্বর ভবনে মঠ স্থানান্তরের কয়েক মাস পূর্বে 9 জুলাই 1897 তারিখে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, জোর 3-4 বছর জীবন অবশিষ্ট আছে। আমি দেখতে চাই যে আমার যন্ত্রটা বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে, আর এটা যখন নিশ্চয় বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমুবো। আলোচ্যকালের এই শেষাংশে স্বামীজি তার যন্ত্রটিকে সক্রিয় ও জগতের হিতে নিযুক্ত দেখতে পেয়ে কতটা যে নিশ্চিন্ত হয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বৃহত্তর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দেখা গিয়েছিল স্বামী বিবেকানন্দ জমি প্রস্তুত করে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত যে বীজ ছড়িয়ে দিয়েছিলেন তার পল্লব উদ্গম সৃষ্টি করেছে সবুজ জমিখণ্ড, যা আগত প্রায় উজ্জ্বল ভবিষ্যৎকে স্বাগত জানাচ্ছে। দক্ষিণেশ্বর পঞ্চবটি থেকে উৎসারিত ভাবগঙ্গার হীন ধারাটি ইতোমধ্যে খরস্রোতা হয়ে উঠেছিল, ক্রমেই তার বিস্তৃতি প্রসারিত হচ্ছিল। তার কল্যাণময়ী ভূমিকা জনসাধারণের মধ্যে বিপুল প্রত্যাশা জাগিয়েছিল। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।